নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। পুজোর কাউন্টডাউন শুরু, আর এই পুজোর দিনগুলোতে ঠাকুর দেখার একটা তাড়া থেকেই যায়। সেই জন্য রান্নাঘরে যতটা সম্ভব কম সময় দিয়ে একটু ভালো মন্দ কিছু রান্না করে নিয়ে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোনো। সেই জন্য আজ আমি এনেছি খুব চটজলদি নবমী স্পেশাল প্রেশার কুকারে মটন কষা। দেখে নিন কীভাবে বানাচ্ছি। নিয়ে নিয়েছি এখানে 750 গ্রাম খাসির মাংস। মাংসের সব রকম টুকরোই নিয়েছি, সলিড মাংস, সিনার মাংস, সব রকমই নিয়েছি। মাংসের গায়ে এরকম হালকা চর্বি থাকলে রান্নার পরে মাংসের কালার এবং স্বাদ দুটোই খুব ভালো হয় এবং তাতে তেলটাও কম লাগে। আর নিয়েছি বেশ কয়েক টুকরো আলু। আপনারা যারা মটনের সাথে আলু খেতে পছন্দ করেন তারাই এটা ব্যবহার করবেন, না হলে ওটা অ্যাভয়েড করবেন। একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, আর দেব এভারেস্টের মিট মশলা। এই মশলাটা আমি ভীষণভাবে পছন্দ করি, কারণ এই মশলার মধ্যে সব রকম গরম মশলাই দেওয়া থাকে, তাতে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। এইগুলো দিয়ে অল্প জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে রাখছি। জল দিয়ে এটা ভেজানোর ফলে মশলাটা নরমও হবে এবং মাংসের স্বাদও ভালো হবে। গ্যাসে বসিয়ে নিয়েছি প্রেশার কুকার। পুরো রান্নাটাই যেহেতু প্রেশার কুকারে করব, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম নর্মাল সর্ষের তেল। এবার তেল গরম হলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, যাতে মাংসর মধ্যে দিলে মাংসর স্বাদটা খারাপ না হয়ে যায়। আলুগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। দুটো ছোট এলাচ থেঁতো করে দিয়েছি, আর দিচ্ছি দারচিনি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। এবার দেব দুটো বড় সাইজের পেঁয়াজ, এরকম স্লাইস করে কাটা। যেহেতু আমি 750 গ্রাম মাংস নিয়েছি, ওই জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজতে ভাজতেই পেঁয়াজের পাপড়িগুলো ছেড়ে যাবে এবং তাতে ভাজাটাও ভালো হবে। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতেই দিয়ে দিলাম এতে কাশ্মীরি মির্চ। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে মাংসের রঙটাও ভালো হবে। ভালোভাবে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি থেঁতো করা রসুন। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ এবং রসুনটা ব্যবহার করবেন। এখানে রসুনটা আমি বেটে দিইনি, থেঁতো করে দিয়েছি, কারণ আমার মনে হয় রসুন থেঁতো করে দিলে মাংসের স্বাদটা ভালো হয়। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলে এবার মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। সিম থেকে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়া করব, যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। বেশ কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রঙটা কেমন এসছে। অত কম পরিমাণ তেল ব্যবহার করার পরেও মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কারণ মাংসর কালারটাই বদলে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো আরও কয়েকটা জিনিস। দিচ্ছি একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কাটা,
আমি প্রথম দিনই বলেছিলাম আমি পুজো উপলক্ষে যে কেউ একটা রান্না দেখাবো, যেসব উপকরণ রান্নাঘরে আমাদের সবার কাছেই থাকে সেই সব উপকরণ দিয়ে, যাতে সবাই রান্নাগুলো করতে পারেন। কথা বলতে বলতে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা স্বাদ এবং রং দুটোই হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। মশলার পরিমাণগুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। আদাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেব জল দিয়ে ভিজিয়ে রাখা মশলাটা। মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ধিমে আঁচে মাংসটা কষাবো। এইভাবে ধিমে আঁচে মশলার সঙ্গে মাংসটা কষাতে কষাতেই তেল ছাড়লে তার একটা সুন্দর গন্ধ এবং রং দুটোই আসতে শুরু করবে। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। এখানে খুব বেশি টক দই ব্যবহার করিনি, যেহেতু একটা বড় সাইজের টমেটো দিয়েছি ওই জন্য টক দইয়ের পরিমাণটা কম দিয়েছি। তা না হলে মাংসটা বেশি টক হয়ে যাবে, খেতে ভালো হবে না। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেসব রান্নায় তেল মশলা একটু কম ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটু সময় নিয়ে যদি ধিমে আঁচে কষানো যায় তাহলে রান্নার স্বাদ এবং গুণাগুণ সবটাই বজায় থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। রঙটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এবং কষানোর পরে কালারটা কিরম এসেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। মাংসটা ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি এতে একটু গ্রেটেড জায়ফল। জায়ফলটা একটা গ্রেটারে অল্প একটু গ্রেট করে দিলাম। এতে স্বাদটাও ভালো হবে, গন্ধটাও ভালো হবে, তার সাথে মাংসটা সুসিদ্ধ হবে। জায়ফল মাংসকে সিদ্ধ করতে সাহায্য করে। রঙটা আপনাদের বারে বারেই দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আগেই বলেছি যাদের ইচ্ছে হবে দেবেন, না হলে দেবেন না। তবে নর্মাল কষা মাংস তো বা মাটন কষা তো সবাই খেয়েছেন, এইভাবে একবার আলু দিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। খাসির মাংসর মধ্যে আলুর টুকরো কে না পছন্দ করে, আর এই আলুর টুকরো থাকলে ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সাথেই খাওয়া যায়। আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হালকা গরম জল। জলটা পরিমাণটা বুঝে দেবেন, যেহেতু এটা মাটন কষা হচ্ছে সেই জন্য জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেইটুকু জলই দেবেন। জলটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, আবার খুব কমও দেবেন না, যেন নিচে ধরে না যায় বা লেগে না যায়। ঝোলটা ফুটতে আরম্ভ করলে প্রেসার কুকারের ঢাকাটা এঁটে দিলাম। 8-10টা সিটি হয়ে গেলেই আশা করি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংস হয়ে গেছে, প্রেসার কুকারের স্টিমটা ছেড়ে দিয়েছে। আমি ঢাকা খুলে দেখি কেমন দেখতে হয়েছে। আপনারাও দেখে নিন যে কত সুন্দর দেখতে হয়েছে, রঙটাও যেমন সুন্দর এসছে, তেলটাও ছেড়েছে। আশা করি খেতেও ভীষণ সুস্বাদু হবে। তাই কম সময়ে চটজলদি এই রান্না সেরে ঠাকুর দেখতে বেরোনোই চাই।
অবশ্যই বানিয়ে নিন নবমীর দিনে এরকম মাটন কষা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দশমীর রান্না নিয়ে।